সাম্প্রতিক গণহত্যায় ফ্যাক্ট ফাইন্ডিংকে ইতিবাচক হিসেবে দেখছে জাতিসংঘ মিশন। সার্বিক সহায়তার আশ্বাস স্বরাষ্ট্র উপদেষ্টার। পানি বাড়ছে নোয়াখালী লক্ষ্মীপুরে, ত্রাণ পৌঁছায়নি প্রত্যন্ত এলাকায়। ফেনী ব্রাহ্মণবাড়িয়ার বন্যা পরিস্থিতির উন্নতি, মৃত্যু বেড়ে 27। বৃষ্টিপাত হলেও চলমান বন্যায় প্রভাব পড়বে না। ফারাক্কা বাঁধ খুললেও পদ্মার পানি বিপদসীমার নিচে নেই বন্যার শঙ্কা। নিজেদের প্রয়োজনে বাংলাদেশকে জমাচ্ছে ভারত, বন্যার্তদের সহযোগিতায় সবাইকে এগিয়ে আসার আহ্বান বিএনপির। এবং পাবনায় আওয়ামী প্রতিহিংসায় মাথা গোঁজার ঠাঁই হারিয়েছেন প্রায় 150 পরিবার। দ্বাদশ জাতীয় নির্বাচন বর্জন করায় করুণ পরিণতি। দেখছিলেন শিরোনাম। দেশ জনপদ সংবাদের সঙ্গে আছি আমি লিনি আফরোজ। এবারে বিস্তারিত। জুলাই আগস্টে গণহত্যা তদন্তে নেমেছে জাতিসংঘ। এ নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে প্রাথমিক আলোচনা ইতিবাচক হয়েছে বলে জানিয়েছেন জাতিসংঘের সত্য অনুসন্ধান মিশনের প্রধান রোরি মুঙ্গোভ্যান। আর এ কাজে তদন্ত দলকে সব ধরনের সহযোগিতা করার কথা জানান স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। জান্নাতুল মোহনার প্রতিবেদন, জানাচ্ছেন মোহাম্মদ সাকিব। কোটা সংস্কারের দাবিতে শুরু হওয়া ছাত্র জনতার আন্দোলনে ব্যাপক দমনপীড়ন চালায় সরকার। পুলিশ সহ বিভিন্ন বাহিনী ও ক্ষমতাসীন আওয়ামী লীগের সঙ্গে সংঘর্ষে নিহত হয় বিপুল সংখ্যক মানুষ। সহিংসতা ও গণহত্যার তদন্তে ঢাকায় জাতিসংঘের 3 সদস্যের কারিগরি কমিটি তদন্তের অংশ হিসাবে সচিবালয়ের স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন তারা। বৈঠক শেষে জাতিসংঘ মিশনের প্রধান রোরি মুঙ্গোভ্যান জানান, জুলাই আগস্টে গণ অভ্যুত্থান ঘিরে কি ঘটেছিল তা তদন্তে এসেছেন তারা। এ নিয়ে প্রাথমিক আলোচনা ইতিবাচক হয়েছে। The UN could conduct an investigation and fact-finding into what's happened in the past 2 months, as requested by the interim government, but also looking at some of the areas we could. আর গণহত্যা তদন্তে জাতিসংঘকে সব ধরনের সহযোগিতা করার কথা জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। ইউএন মিশনে আমাদের আরো এখনো আমরা কিন্তু অনেক বেশি, তারপরও আমাদের বেশি করে পুলিশ, আর্মি এবং অন্যান্য বাহিনীর সদস্যরা যেতে পারে, তাদের কাছে আমরা রিকোয়েস্ট করছি। এবং তারা বলছে যে বাংলাদেশে যারা ইউএনএ কাজ করতেছে তারা খুবই ভালো কাজ করতেছে, তারা এদের খুবই প্রেস করছে এবং বলছে ভবিষ্যতে এই বাংলাদেশে সবসময় যেন 1 নম্বরে থাকতে পারে এই ব্যবস্থা তারা করবে। এছাড়া জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশ থেকে যেন আরো বেশি প্রতিনিধি যেতে পারে সেই বিষয়ে আহ্বান জানান উপদেষ্টা। মোহাম্মদ সাকিব, দেশ টিভি, ঢাকা। ফেনীতে বন্যার পানি কমলেও নোয়াখালী, লক্ষ্মীপুর ও কুমিল্লার পরিস্থিতি নাজুক। ভোগান্তি ও খাদ্য সংকট চরম আকার ধারণ করেছে। প্রয়োজনীয় ত্রাণ সামগ্রী তাদের কাছে পৌঁছাচ্ছে না, এমন অভিযোগ বানভাসী মানুষের। সহকর্মীদের পাঠানো তথ্যচিত্রে ফারজানা ইসলামের ডেস্ক রিপোর্ট। নোয়াখালীতে টানা বৃষ্টির কারণে বাড়ছে বন্যার পানি। এতে নতুন নতুন এলাকাও প্লাবিত হচ্ছে। বন্যার্তদের মাঝে ত্রাণ সহায়তার জন্য প্রতিদিনই ছুটে আসছে বিভিন্ন সংগঠন। পর্যাপ্ত নৌকা না থাকায় প্রত্যন্ত অঞ্চলে পৌঁছানো সম্ভব হচ্ছে না ত্রাণ সহায়তা। এখানে প্রায় 500 লোকের মতো উঠছে। আমরা প্রতিদিন তাদেরকে বিভিন্ন সংস্থা থেকে তারপর নিজস্ব উদ্যোগে থাকা এবং খাওয়ার ব্যবস্থা করতেছি। আমাদের এলাকার লোকে খাওয়া দাওয়া দিতেছে, আমরা কোনো মতো বাঁচতেছি। কবে যাই আল্লাহ কইতে আর এটা বলতে পারি। যারা তার সামগ্রী নিয়ে আসতেছে তারা মেইন রোডের পাশে দিয়ে ভিতরে ঢুকতে পাইতেছে না। একটা নৌকা নাই, কিছু নাই, কোনো যোগাযোগের বিচ্ছিন্ন সবকিছু। ফেনীর ফুলগাজী, পরশুরাম, ছাগলনাইয়া উপজেলার পানি নামার সাথে সাথে ফুটে উঠেছে ক্ষয়ক্ষতির চিত্র। জেলা জুড়ে বাড়ছে পানিবাহিত রোগবালাই। শতাধিক সংগঠন বন্যার্তদের জন্য খাদ্য সহায়তা নিয়ে এলেও জেলা প্রশাসনের সাথে সমন্বয় না থাকায় প্রকৃত বন্যার্তরা বঞ্চিত হচ্ছে। যে আমার মসজিদটাও ডুবে গেছে, মসজিদের কিছু মাইক পত্র আছে, মাইকের জিনিসপত্র, মেশিন সব ডুবে গেছে। কুমিল্লায় পাল্লা দিয়ে বাড়ছে বন্যা কবলিত মানুষের সংখ্যা। জেলা ত্রাণ কর্মকর্তার তথ্য মতে এরই মধ্যে জেলার 14 উপজেলায় 7 লাখের বেশি মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। যদিও বেসরকারি হিসেবে সংখ্যাটা 10 লাখ ছাড়িয়েছে। লক্ষ্মীপুরে ত্রাণের জন্য অপেক্ষা করছে পানিবন্দী মানুষ। অন্তত 30,000 মানুষ অবস্থান করছে আশ্রয় কেন্দ্রে। এখন আমাদের ঘরে পর্যন্ত পানি আছে, আজকে ত্রাণ তো ঠিক মতন আসতেছে না। ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া ও কসবায় বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে।
পানি কমলেও কমেনি বানভাসীদের দুর্ভোগ। পাহাড়ি ঢলের কারণে জেলায় প্রায় 1000 পুকুরের মাছ ভেসে গেছে, যার আর্থিক ক্ষতি প্রায় 19 কোটি টাকা। টাকা পাবো কইতে বিশের অনেক টেনশন আছে, রেন ফেন করে আসে লাগাইছিলাম 5 কানি জমি। ফারাক্কার ভাটিতে চাঁপাইনবাবগঞ্জে পদ্মা নদীতে গেল 24 ঘন্টায় পানি বেড়েছে 7 সেন্টিমিটার। তবে এখনও পদ্মার পানি বিপদসীমার নিচে রয়েছে। ফারজানা ইসলাম, নিউজ ডেস্ক, দেশ টিভি। দর্শক, কুমিল্লা থেকে বন্যা পরিস্থিতির সবশেষ খবর জানাচ্ছেন সহকর্মী সুমন কবির। জি, আপনাকে একটা জানিয়ে রাখি, কুমিল্লার যে বুড়িচং উপজেলার যে বাক্সমুল গ্রামে আমি অবস্থান করছি, সেখানে দেখেছি গত 15 দিন আগে যে এলাকায় মানুষ, কৃষক এবং যারা ছেলেরা আসলে এখানে খেলাধুলা করতো এবং বিশেষ করে মাছ চাষ হতো, সেখানে আজকে বিশাল সমুদ্র দেখা দিয়েছে। বিশেষ করে কুমিল্লা 17 উপজেলা বন্ধ 14টি উপজেলা আসলে পানিতে প্লাবিত হয়েছে। বিশেষ করে 10 লক্ষ লোক পানিবন্দী রয়েছে। আপনাকে জানিয়ে রাখি যে আশ্রয়কেন্দ্রগুলো রয়েছে, সেখানে 70,000 উপর লোক আশ্রয়কেন্দ্রে আশ্রিত হয়ে রয়েছে। তবে একটা বিষয় হচ্ছে যে দুর্গম এলাকায় যে বাড়িতে যারা রয়েছে, তারা আসলে আসতে চান না। রেস্কিউ টিম আমাদেরকে জানালো যে আসলে যারা দুর্গম এলাকায় রয়েছে, ডাকাতের ভয়ে তারা তার বাড়ি ছেড়ে আসতে চায় না, সেই কারণে তাদেরকে কিন্তু উদ্ধার করা যায়নি। সেই কারণে তাদের জন্য আসলে তারা নৌকা, স্পিড বোট, ট্রলার যুগে আসলে তাদের খাবার দেওয়া হচ্ছে। বিশেষ করে এখন সবচেয়ে বড় যে সমস্যা তৈরি হচ্ছে, ওই ওষুধ এবং সেই বিশুদ্ধ পানিরও সংকট রয়েছে। পর্যাপ্ত ত্রাণ রয়েছে, আসলে সুষ্ঠুভাবে বন্টন করার চেষ্টা করছেন যারা স্বেচ্ছাসেবক কর্মী আছেন, তার বিভিন্ন এলাকা থেকে আসছে, বিভিন্ন জেলা থেকে আসলে এসেছেন, তারা কাজ করে যাচ্ছেন। বিশেষ করে ঢাকা এবং নারায়ণগঞ্জ থেকে 4টি ট্রলার এবং সেই সাথে মনামতি ইউনিয়ন থেকে আসলে 3টি ট্রলার যোগে তারা এখান থেকে সবগুলো খাবার সমন্বয় করে আসলে দেওয়ার চেষ্টা করছেন। আমি যদি এখন একটু কথা বলতে চেষ্টা করবো, যারা স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করছেন, তারা গত 4 থেকে 5 দিন ধরে নির্লজ্জভাবে কাজ করছেন এবং তারা আসলে কোনো ঘুম নেই, তাদের নিদ্রা নেই। তারা শুধু তারা কিভাবে মানুষকে রক্ষা করা যায় সেই নিয়ে তার কাছে আসলে কি ধরনের সমস্যা তৈরি হচ্ছে। এখন পর্যাপ্ত শুকনো খাবারের মজুদ আছে। এখন বর্তমানে পানি ধীরে ধীরে একটু কুমিল্লা বুড়িচং থানার হরিপুর, যদুপুর, বাক্সিমাইল, রামপুর ওই এলাকাগুলোতে পানি কমতেছে। এখন বাড়ি খাবারের প্রয়োজন। বাড়ি খাবারের চাল, ডাল, তেল, লবণ এগুলোর প্রয়োজন। এখন মানুষ পানি কমতেছে, ধীরে ধীরে তাদের বাড়িতে যাওয়ার জন্য, তাদের বাড়ি একটু উঁচু স্থানে তারা যাওয়ার চেষ্টা করতেছে, কিন্তু যাওয়ার ফলে তাদের শুকনা খাওয়ার ফলে অনেকের পেটে অ্যাসিডিটির প্রবলেম হচ্ছে। তো ওষুধ মোটামুটি পাচ্ছে, কিন্তু যথেষ্ট না। ওষুধ এবং বাড়ি খাবারের প্রয়োজন। যদি কোনো সহৃদয়বান ব্যক্তি থাকে, চাল, ডাল, তেল, লবণ এগুলো দেওয়ার ব্যবস্থা করা। যেটা বলছিলেন কুমিল্লার যে অবস্থা, আমি দেখেছি আসলে যে ওইটাই আমরা অনেকগুলো গ্রামে ঘুরেছি এবং কথা বলার চেষ্টা করেছি এবং স্পিড বোটে এবং নৌকার যুগে আমরা কথা বলার চেষ্টা করেছি। যাওয়ার পরে ওই এলাকাগুলো যারা রয়েছে, তারা আসলে তারা বাড়ির মায়ের ছাত্র, বিশেষ করে ডাকাতির একটা আতঙ্ক রয়েছে। তারা বলছেন তারা বাড়ি ছেড়ে চলে গেছে, ডাকাতরা আসে তাদের বাড়ির সব নিয়ে যাবে। আসলে এই বিষয়টা থেকে তারা সেনাবাহিনী এবং পুলিশের সহযোগিতা চাচ্ছেন। সবকিছু মিলিয়ে বলা চলে আসলে কুমিল্লার মানুষ আসলে ভালো নেই। এই ছিল কুমিল্লা থেকে সর্বশেষ। দিন যত যাচ্ছে ততই অবনতি হচ্ছে লক্ষ্মীপুরের বন্যা পরিস্থিতি। ঢলের পানি এবং টানা বৃষ্টিতে পানি বেড়েই চলছে। দেখা দিয়েছে মানবিক বিপর্যয়। নেই খাবার এবং বিশুদ্ধ পানি, আশ্রয় কেন্দ্রে নেই তিল ধারণের ঠাঁই। তাই একটু খাবারের আশায় প্রধান সড়কে হাহাকার করছে বানভাসীরা। লক্ষ্মীপুর থেকে মাইনুদ্দিন আরিফের রিপোর্ট, জানাচ্ছেন নাফিয়া ফারজানা। যতদূর চোখ যায় পানি আর পানি। ভারতের পানিতে ডুবেছে লক্ষ্মীপুরের বেশিরভাগ এলাকা। নেমে এসেছে চরম মানবিক বিপর্যয়। লক্ষ্মীপুর সদর, চন্দ্রগঞ্জ, রামগতি, রামগঞ্জ থানার এলাকাগুলোর অবস্থা বেশি নাজুক। আজকে 6-7 দিন বেশি হয়েছে। এখন খুবই ভয়াবহ, সবার ঘরে পানি ঢুকে গেছে, বাড়িতেও কেউ থাকতেছে। দেখে বোঝার উপায় নেই কার বাড়ি কোনটি। কারোর ঘর ডুবেছে অর্ধেক, আবার কারোর ঘরের চাল পর্যন্ত উঠেছে পানি। সবাই খুঁজছে আশ্রয় কেন্দ্র। ঘর ব্যাগেনে সমান হানি লেভেল হয়ে গেছে সালমন। মানুষ যারা আশ্রয় কেন্দ্রে যাওয়ার, এখানে আশ্রয় কেন্দ্র হয় না এই গ্রামের ভিতরে, অন্য গ্রামে আশ্রয় কেন্দ্র আছে, যারা পারছে ওখানে গেছে। বন্যা কবলিত সদর থানা এবং চন্দ্রগঞ্জ থানাধীন বিভিন্ন ওয়ার্ডে এখনো পৌঁছায়নি কোনো ত্রাণ। তাই ক্ষুধার তাড়নায় ত্রাণের গাড়ির জন্য অপেক্ষা করছেন স্থানীয়রা। আমাদের অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে, আমরা এখন পুরো বন্যার মধ্যে বাঁচতেছি। টানা এদিকে কিন্তু কোনো ঢুকতেছে না, ঢুকের মতো কোনো পরিস্থিতি নেই। টানা বৃষ্টি থাকায় প্রতিদিনই বাড়ছে পানি, আর পানির মধ্যে মানবেতর জীবন পার করছে এসব বানভাসীরা। দেখেন না মানুষ সকলে জল বাঁচতেছে, আর কি করি আপনারা নিজেরাই দেখতেছেন। সমাজের বিত্তবানদের কাছে আকুতি, একটু খাবার আর পানি দিয়ে যেন সরাসরি তাদের উপকার করা হয়। নাফিয়া ফারজানা, দেশ টিভি, নিউজ ডেস্ক।
লক্ষ্মীপুরের বন্যা পরিস্থিতির আরো খবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মাইনুদ্দিন আরিফ যুক্ত হচ্ছেন। আরিফ, ত্রাণ পৌঁছাতে কি ধরনের উদ্যোগ নেওয়া হচ্ছে এবং এখন কি পরিস্থিতি দেখছেন সবকিছু মিলিয়ে বলবেন। লিনিয়া, আমি এই মুহূর্তে আছি লক্ষ্মীপুরের দক্ষিণে, অর্থাৎ যেটি হচ্ছে ভাঙ্গাখা বশিকপুর দত্তপাড়া ইউনিয়ন, সেটারই ধোলাকান্দি এবং রাধাপুর এলাকাতে। আমি যদি একটু বলি যে পানি কিন্তু প্রতি মুহূর্তে বেড়ে চলছে এবং দুপুর থেকে বৃষ্টি বন্ধ হওয়াতে এখনো একই অবস্থায় স্থিতিশীল রয়েছে পানি। তবে পানি বৃষ্টি হওয়ার সঙ্গে সঙ্গে পানি বাড়ছে, বেড়ে চলছে এবং ভারতে যে পানি ছেড়ে দিয়েছে সেই পানিতে ফেনী, লক্ষ্মীপুর, নোয়াখালী সহ এই অঞ্চলের প্রত্যেকটি এলাকায় প্লাবিত হয়েছে এবং খুব করুণ যে দশাটি হয়েছে সেটি হচ্ছে যেহেতু প্রত্যেক বাড়িতে পানি উঠেছে, এই মানুষগুলার এখন খাওয়া দাওয়া চলাফেরা কোনোটি আসলে করা সম্ভব হচ্ছে না। যারা আশ্রয় কেন্দ্র পেয়েছেন সেখানে উঠেছেন, আর যারা আশ্রয় কেন্দ্র পাননি, অর্থাৎ তারা হচ্ছে যে মেইন সড়কগুলো রয়েছে সে সড়কগুলো যেহেতু এখন পানি উঠেনি অনেক উঁচু থাকাতে সেক্ষেত্রে তারা ওইখানে অবস্থান নিচ্ছে, যেহেতু ত্রাণের প্রচুর পরিমাণ সংকট রয়েছে। অর্থাৎ ফেনীতে ত্রাণ ঢুকছে এবং ফেনীর সঙ্গে আমরা দেখেছি যে নোয়াখালীতেও ত্রাণ ঢুকছে, কিন্তু লক্ষ্মীপুরে ত্রাণের খাদ্য সামগ্রীর তেমন কোনো তৎপরতা নেই এবং এই খাদ্য সামগ্রী না থাকাতে যারা বানভাসী যেসব মানুষ রয়েছে তারা কিন্তু কোনোভাবে খাওয়া দাওয়া কিংবা বিশুদ্ধ পানি, ওষুধ তারা কিন্তু কোনো কিছু পাচ্ছে না এবং খুব মানবত জীবনযাপন করছে। যারা আশ্রয় কেন্দ্রে স্থান পাননি তারা হচ্ছে বাসার যে ঘরের ভেতরে যে খাট রয়েছে সে খাটের নিচে ইট রেখে, খাটের উপরে ইট বিছিয়ে, অর্থাৎ একেবারে চাল পর্যন্ত একটু উঁচু করে তারা সেখানে কোনোভাবে দিন যাপন করছে। আর তাদের যে পশু পাখিগুলো রয়েছে সেগুলোকে উঁচু সড়কে নিয়ে রেখেছে, গরু, ছাগল, এছাড়া হাঁস মুরগি যেগুলো আছে সবকিছু আসলে তাদের এই মুহূর্তে শেষ হয়ে গেছে। যেহেতু গ্রামের মানুষের চলাফেরা বা গ্রামের মানুষ এগুলোর যে পশু পাখি ফেলে, হাঁস মুরগি লালন পালন করে তাদের জীবিকা নির্ধারণ করে, সেই জীবিকা নির্ধারণ করা মানুষগুলোর এখন যে করুণ অবস্থা তৈরি হয়েছে, যে মানবিক বিপর্যয় তৈরি হয়েছে, সে সময় খাদ্য সামগ্রী কিংবা বিশুদ্ধ পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট এগুলো আসলে এই এলাকাতে এখন পর্যন্ত তেমন কোনো কিছু পৌঁছায়নি। যদি পৌঁছায় তাহলে হয়তোবা এই এলাকার মানুষ তারা একটু ভালো থাকতে পারবে। আমরা যদি একটু কথা বলি, এখানকার এখন কি অবস্থা, পানি কতটুকু, আর আপনারা কি খাবার দাবার পাচ্ছেন? জি না, আমরা কোনো সময় এক সপ্তাহ পর্যন্ত কিছু পাইনি। কোনো কিভাবে চলাফেরা করেন? আমরা কোন রকম চলি আর কি, আল্লাহ চালায় কোন রকম। পানি তো মাজা পরিমাণ, মানে সবগুলা সোলানা বাড়ি চুবি রয়েছে, ঘর বাড়ি চুবি রয়েছে, কোন রকম মানে আমরা খাড়ের উপরে মানে তক্তা মক্তা বিছে মানে বসবাস করি, মানে ফাঁক টাক করতে সমস্যা। এক সপ্তাহতে চুলে তো আগুন দেন জানো, এরকম আছে। পানা মানে পানি আমরা খাই আর কি, জাল টাল দিয়ে মানে গরম করি খাই। পানি বাড়ছে, পানি বাড়তেছে। আমরা কথা বলছিলাম এখানকার একজনের সঙ্গে, তিনি যেমন কি বলছিলেন যে আসলে পানি প্রতি মুহূর্তে বাড়ছে এবং তাদের যে থাকার যে জায়গাটি সেটি একবারে এখন শেষ পর্যায়ে রয়েছে। খাটের উপরে তারা অনেক কিছু বিছিয়ে তারপর ওইখানে থাকার চেষ্টা করছে, যেহেতু আশ্রয় কেন্দ্রে তাদের থাকার যে জায়গা সেটি যেহেতু নাই, সেখানে তিল ধরার ঠাঁই নেই, সেক্ষেত্রে এভাবে তাদেরকে কাটাতে হচ্ছে। আর এখান থেকে যে সড়কগুলো রয়েছে গ্রামের ভিতরে, সেই সড়কগুলো তো কোমর পরিমাণ পানি থাকাতে তারা আসলে মেইন সড়ক, অর্থাৎ লক্ষ্মীপুর যে হাইওয়ে সড়কটি রয়েছে, মহাসড়ক, সেই সড়ক পর্যন্ত যাওয়া তাদের তেমন কোনো সুযোগ নেই, যার কারণে তারা এখানে অবস্থান করছে এবং এখান থেকে ত্রাণের আশা অপেক্ষা করছে। এখানে যারা ছেলেরা রয়েছে, অর্থাৎ পুরুষ যারা রয়েছে, তারা মহাসড়কের দিকে অবস্থান করে যাতে করে একটু খাদ্য পান এবং পরিবার নিয়ে তারা যেন চলতে পারেন, সে আশায় তারা অপেক্ষা করছেন। তো লিনিয়া, এই ছিল আমার কাছে বন্যার সর্বশেষ সংবাদ। আরিফ, ধন্যবাদ আপনাকে। দর্শক, লক্ষ্মীপুরের এখনকার পরিস্থিতি সম্পর্কে বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী আরিফ। বন্যার কবলে রয়েছে দেশের 11 জেলার বিস্তীর্ণ অঞ্চল। এই পরিস্থিতিতে মৌসুমী বন্যা এবং বৃষ্টিপাতের জরুরি তথ্য জানিয়েছে আবহাওয়া সংস্থাসমূহ। বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে মঙ্গলবার দেশের উত্তর পূর্বাঞ্চল, পূর্বাঞ্চল ও দক্ষিণ পূর্বাঞ্চলের প্রধান নদীসমূহের পানির সমতল হ্রাস অব্যাহত রয়েছে। চাঁপাইনবাবগঞ্জ পয়েন্টে বিপদ সীমার এখনো 1.5 মিটার নিচে পানি অবস্থান করছে, তাই গঙ্গা নদীর অববাহিকায় বন্যা হবার ঝুঁকি কম। বিস্তারিত ইফতেখার রেজা রিপোর্টে। ভারত থেকে আসা পানি ও ভারী বৃষ্টিতে বন্যার কবলে দেশের 11 জেলা। কুমিল্লার গোমতী নদী এখনও বিপদসীমার 13 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। আর ফেনীর পরশুরামে মুহুরী নদীর সঠিক তথ্য না মিললেও তা বিপদসীমার নিচে রয়েছে বলে ধারণা বন্যা পূর্বাভাস কেন্দ্রের।
আগামী 24 ঘন্টায় দেশের পূর্বাঞ্চল ও তৎসংলগ্ন উজানে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। এতে কুমিল্লার গোমতী ও ফেনীর মুহুরী নদীর পানি সমতল হ্রাস পেতে পারে। ফলে কুমিল্লা জেলার নিম্নাঞ্চলের বন্যা পরিস্থিতির উন্নতি হতে পারে। 24 ঘন্টা থেকে শুরু করে বিগত 72 ঘন্টায় আমরা পূর্বাঞ্চলে যে বিদ্যমান বন্যা পরিস্থিতি ছিল সেটির উন্নতি হয়েছে এবং এর ফলে 13টি পয়েন্টের 12টিতে ইতিমধ্যে পানি বিপদসীমার নিচে নেমে গেছে এবং পানি কমার যে বর্তমান ধারা দেখা যাচ্ছে সেটি আগামী 24 থেকে 48 ঘন্টা পর্যন্ত অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে। ফারাক্কা বাঁধের উজান এবং ভাটিতে পানি সমতল স্বাভাবিক রয়েছে। চাঁপাইনবাবগঞ্জ পয়েন্টে পদ্মা নদীর পানি বিপদসীমার এখনও 1.5 মিটার নিচে অবস্থান করছে, তাই বন্যার ঝুঁকি কম। ফারাক্কা ব্যারাজের উজান এবং ভাটির সকল পয়েন্টে পানি মোটামুটি স্থির অবস্থায় থাকায় আমরা ধরে নিতে পারি যে পানি মোটামুটি একটা স্বাভাবিক যে প্রবাহ বা ফ্রি ফ্লো যে কন্ডিশন বিরাজ করছে এবং এর ফলে আপাতত আমরা গঙ্গা নদীর পানি খুব দ্রুত বৃদ্ধির আশঙ্কা এই মুহূর্তে লক্ষ্য করছি না। এদিকে আবহাওয়া অফিস জানিয়েছে সারাদিন বরিশাল, সিলেট, চট্টগ্রাম অঞ্চলে হালকা থেকে মাঝারি এবং রাজশাহী, সিরাজগঞ্জ, খুলনা ও যশোরে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। তবে এই বৃষ্টিতে জনজীবন ও বন্যাপ্রবণ এলাকায় তেমন কোনো প্রভাব পড়বে না। আজকের তুলনায় আগামীকালকে বৃষ্টিপাতের প্রবণতা আরও কিছুটা কম রয়েছে। তবে 29 তারিখে আপনার দেশের ইস্টার্ন পার্ট বিশেষ করে সিলেট এবং চট্টগ্রাম বিভাগে আপনার কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। 29 তারিখের দিকে এই বৃষ্টিটা শিফট হয়ে আপনার দেশের নর্দার্ন পার্ট বিশেষ করে রংপুর, ময়মনসিংহ এবং সিলেট বিভাগে আপনার অধিকাংশ জায়গায় বৃষ্টি হতে পারে। বুধবার থেকে কম আসবে বৃষ্টির প্রবণতা। এ সময় বান্দরবন, খাগড়াছড়ি, কক্সবাজার ও চট্টগ্রাম জেলার সাঙ্গু, মাতামুহুরী, কর্ণফুলী, হালদা ও অন্যান্য প্রধান নদীর পানি সমতল হ্রাস পেতে পারে। ইফতেখার রেজা, দেশ টিভি, ঢাকা। বন্যায় 52 লাখ মানুষ আশ্রয়হীন হয়ে পড়েছে। দুর্গত মানুষের জন্য ত্রাণের তৃতীয় চালান পাঠাচ্ছে বিএনপি। সকালে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন দলের স্থায়ী কমিটির সদস্য ত্রাণ কমিটির আহ্বায়ক ডাক্তার AZM জাহিদ হোসেন। তিনি জানান, ক্ষমতায় না থাকলেও বন্যার্তদের পাশে দাঁড়াচ্ছে বিএনপি। ইতোমধ্যে 1.5 কোটি টাকার ত্রাণ বিতরণ করা হয়েছে। দুর্গম 3 উপজেলায় ত্রাণ পৌঁছানো যাচ্ছে না উল্লেখ করে ডাক্তার জাহিদ বলেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার দেশকে লুণ্ঠন করায় অর্থনীতি স্বাভাবিক রাখতে প্রবাসী সহ সবার সহযোগিতা প্রয়োজন। ভারত তাদের প্রয়োজনে বাংলাদেশকে কখনো ভাসিয়ে দিচ্ছে আর কখনো শুকিয়ে মারছে বলে অভিযোগ করেন তিনি। বন্যার পানিটা যখন নেমে যাবে, অর্থাৎ জানমালের যে ক্ষতি হয়েছে, পুনর্বাসনের যে বিষয়টা, পুনর্বাসনের সময় সত্যিকার অর্থে যেমন রোগ বালাই বেশি হবে, পুনর্বাসনের সময় মানুষের সহযোগিতার প্রয়োজনটা আরো বাড়বে। জাতীয়তাবাদী দল এজ এ হোল, এই পরিবার, জাতীয়তাবাদী পরিবার, প্রত্যেকটা মানুষ তার নিজ নিজ এলাকায় যেমন কাজ করছে, সেই সাথে আমাদের স্থানীয় জেলা নেতৃবৃন্দ, ইয়াসিন আলী সহ স্থানীয় জেলা নেতৃবৃন্দ যারা আছেন সবাই সেখানে কাজ করছেন। কাজেই আমাদের এই কাজটাকে যাতে আমরা সঠিকভাবে করতে পারি, আপনাদের পরামর্শ চাই, আপনাদের মাধ্যমে উদাত্ত আহ্বান জানাতে চাই। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় ছাত্র জনতাকে নির্বিচারে হত্যার দায়ে আওয়ামী লীগকে নিষিদ্ধ করে দলটির নিবন্ধন বাতিল চেয়ে করা রিটের শুনানি পিছিয়ে 1 সেপ্টেম্বর দিন ধার্য করেছেন আদালত। মঙ্গলবার বিচারপতি AKM আসাদুজ্জামান ও বিচারপতি মোহাম্মদ মাহবুবুল ইসলামের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান বলেন, সরকার চায় না কোনো রাজনৈতিক দলের নিবন্ধন বাতিল হোক। বাংলাদেশ আওয়ামী লীগের গুটি কয়েক নেতা কর্মীরা এমনভাবে অপরাধে জড়িয়ে পড়েছিলেন, কর্তৃত্ববাদী সরকার এমনভাবে অপরাধে জড়িয়ে পড়েছিলেন, এ ব্যাপারে কারোর কোনো দ্বিমত আপাতত দেখি না। তবে তাদের অপরাধের বিচার ভিন্নভাবে হবে। তাদের অপরাধের বিচার যেভাবে রাষ্ট্রীয় আইন আছে সেভাবে করবেন। সেই অপরাধের বিচারের সাথে ওই সংগঠনের নিবন্ধন বাতিল করতে হবে, এটাই সরকার মনে করে না এবং সংবিধান সমর্থন করে না। 2014-2018 সালে পাতানো নির্বাচনের জন্য নির্বাচন কমিশনারদের দায় মুক্তি দেয়া কেন অবৈধ নয় জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। মঙ্গলবার বিচারপতি AKM আসাদুজ্জামানের দ্বৈত হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন। রিটকারী আইনজীবী অ্যাডভোকেট শিশির মনির বলেন, যদি 2014 ও 2018 সালে নির্বাচনের কমিশনাররা অবৈধ হয় তাহলে ওই দুটি নির্বাচনও অবৈধ হবে। আইন করে নির্বাচন কমিশনকে দায় মুক্তি দেওয়া হয়েছে। সেই দায় মুক্তির আইনে বলা হয়েছে এটা নিয়ে কোনো আদালতে প্রশ্ন উত্থাপন করা যাবে না। এখন আদালতে দায় মুক্তিকে অসাংবিধানিক ঘোষণা করলে দুটি নির্বাচনই প্রশ্নবিদ্ধ হয়ে পড়বে।
প্রায় 4 মাস পর বাড়ি ফিরেছেন আওয়ামী প্রতিহিংসায় গ্রাম ছাড়া হওয়া পাবনা ঈশ্বরদী প্রায় 150 পরিবার। ভুক্তভোগীদের দাবি, দ্বাদশ জাতীয় নির্বাচন বর্জন করায় ক্ষমতাসীনদের হামলা, মামলা, মারপিটে পরিবার সহ ছাড়তে হয় ভিটেমাটি। সরকার পতনে গ্রামে ফিরলেও সন্ত্রাসীদের নির্মমতা মাথা গোঁজার ঠাঁই এখন কেবলই ধ্বংসস্তূপ। সহকর্মী এস এ আসাদের তথ্যচিত্রে ফারহিয়া ইসলামের ডেস্ক রিপোর্ট। নির্মম রাজনৈতিক প্রতিহিংসায় খুলে নেওয়া হয়েছে ঘরের চাল, টিউবওয়েল। দ্বাদশ জাতীয় নির্বাচনে ভোট না দেওয়ায় পাবনা ঈশ্বরদী, চরগড়গড়ি, পশ্চিমপাড়ায় প্রতিটি বাড়ি, দোকানপাটে চালানো হয় এমন ভয়াবহ লুটপাট। প্রায় 3 মাস ধরে স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীদের হামলা ও পুলিশি হয়রানিতে টিকতে না পেরে ভিটেমাটি ছাড়ে 150 পরিবার। ভুক্তভোগীরা জানান, পছন্দের প্রার্থী না থাকায় ভোট কেন্দ্রে যাননি গ্রামের অধিকাংশ মানুষ। এতে ক্ষিপ্ত হয়ে মাঠের ফসল, জমি, দোকানপাট দখল ও লুটপাট করে আওয়ামী সন্ত্রাসীরা। বাড়ির পাড়া এসে যখন মিসাল পালাক মাছ ধরলি, বাড়ি ধরে ভাঙচুর শুরু করলি, তখনও আমি যাই অনুরোধ করে ঠেকাচ্ছি, তোর আল্লাহ রসুল কি লাগে, তোরা পাইছি যা, এরম করতেছি। তখন আমার এই হাতের পর কোপ মারে, এই কোপ আমি হাত দিয়ে ঠেকাই, ঘাড়ে মারছিল কোপ। কোন আমার কাছে ভোট তোরা না দিস, আমরা বললাম যে আমরা জীবনে দেবো না, আমার এই জন্য যা হয় হবে। এগুলো আছে, ঠিক আছে, তোর আন্টাবেট দিয়ে গেলাম, পরে দেখবো। জান দেবো না গরু দেবো, এরকম অবস্থা করি মন কান সব গরু বাছুর লিয়ে এলেছে, ঘর বাড়ি লুট করেছে, আজ 3 মাস ধরে এটা করতেছে। স্বৈরাচারের পতনের পর গ্রামে ফিরে সাজানো সংসারে কিছুই পায়নি পরিবারগুলো। অন্তর্বর্তী সরকারের কাছে নিরাপত্তা ও দোষীদের বিচার দাবি করেন নির্যাতিতরা। তোর ছেলে কোন গেছে, তোর স্বামী কোন গেছে, আমরা যখন কথা বলিনি সেন কুফানি শুরু করেছে। এই দেখেন তো, আমার বাড়ি ঘর জিনিসপাতি সম্পূর্ণ ভাঙি চুরি, জানলা দরজা চৌকি খাট সম্পূর্ণ নিয়ে চলে গেছে। আমরা আজ 4-5 মাস বাড়িতে থাকতে পারতেছি না, অনেক জায়গায় দৌড়ে বেড়াচ্ছে। কত নৃশংস থানার পুলিশ, এত বড় নৃশংসতা দেখার পরে পুলিশ তার চাকরি না থাকলেও অবশ্যই সে এটা প্রতিরোধ করতে, এই বাড়িঘর ভাঙতে আসছে, সেখানে পুলিশ পাঠাতেছে। যদি ক্যাম্পাসে যদি কেউ এটা প্রতিরোধ করতে যায়, এই নৃশংসভাবে করেছে, মামলা পর্যন্ত হয়নি। হামলা, লুটপাটে অংশ নেওয়া বেশিরভাগ আওয়ামী লীগ নেতারাই এখন এলাকা ছাড়া। লুটপাটের ঘটনা স্বীকার করলেও কিছুই করার ছিল না বলে দাবি এই জনপ্রতিনিধির। যে খুন খারাপি হওয়ার পরে যে ঘটনাটা ঘটেছে, এটা মেম্বারের দ্বারাই সম্ভব হয় না যে এটা ঠেকায়, ঠিক আছে। এটা আমি ঠেকাতে গেলে পারো, ওই মতে আমারও মায়ের খাওয়া লাগে, এরকম অবস্থা আর কি। ঘটনা খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে পুলিশ। অবশ্যই দেখা হবে, একেবারে 100%। আমি বলে দিলাম, আমি ওইটা কথা বলি, ওইটা ওদের যদি বিক্ষুব্ধ কেউ থাকে যে মামলা নাই অমুক তমুক হয়েছে, থানায় যাইতে বলেন, আমি ওদের সাথে কথা বলতে। বিচারহীনতা নয়, দুষ্টের দমন আর শিষ্টের পালনে শান্তিতে থাকবে গ্রামবাসী, এমনটাই আশা চরগড়গড়ির মানুষের। নিউজ ডেস্ক, দেশ টিভি। অপ্রয়োজনীয় প্রকল্পে বিপুল অর্থ ব্যয়ের অভিযোগ উঠেছে রাজশাহী সিটি কর্পোরেশনের সদ্য অপসারিত মেয়র AHM খায়রুজ্জামান লিটনের বিরুদ্ধে। শুধুমাত্র গুটি কয়েক কাউন্সিলরকে নিয়ে নিজের মতো করে সিদ্ধান্ত নিতেন প্রভাবশালী এই মেয়র। যে প্রকল্প শেষ হয়েছে 1 বছর আগে, তারও দরপত্র আহ্বান করেছেন তিনি। পছন্দের ঠিকাদারকে দিয়ে করা হয়েছে প্রকল্প বাস্তবায়ন। কাউন্সিলরদের সন্দেহ, এসব কাজে বিপুল অঙ্কের দুর্নীতি হয়েছে। রবিউল ইসলামের ছবিতে কাজী শাহেদের প্রতিবেদন। রাজশাহী মহানগরীর 14 থেকে শ্যামপুর পর্যন্ত ড্রেনের পাশে রেলিং ও সড়কে কার্পেটিংয়ের জন্য 4,40,00,000 টাকা ব্যয় করেছে সিটি কর্পোরেশন। এই কাজ শেষ হয়েছে গত অর্থ বছরে, কিন্তু আবারও ওই এলাকায় একই কাজের জন্য দরপত্র আহ্বান করা হয়েছে, যার শিডিউল জমা দেওয়ার শেষ দিন ছিল 12 আগস্ট। শুধু ওই একটি প্রকল্প নয়, এমন শত কোটি টাকার প্রকল্প বাস্তবায়নে দরপত্র আহ্বান করেছিলেন অপসারিত মেয়র AHM খায়রুজ্জামান লিটন। অপ্রয়োজনীয় প্রকল্প নিতে শোনেননি কারো কথা। যে জায়গাতে ফ্লাইওভারের প্রয়োজন ছিল, আসলে এইসব জায়গাতে ফ্লাইওভারের প্রয়োজন ছিল না। বিন্দুর মোড়ে বলেন, বন্ডালির মোড়ে বলেন, কিংবা RD মার্কেটের এইসব জায়গাগুলো গুরুত্বপূর্ণ ছিল, এইসব জায়গাতে প্রয়োজন ছিল। ওদের ইচ্ছা মতোই ইঞ্জিনিয়ার সেকশন করছে, এইটুকু আমি জানি। এইগুলোর বিষয়ে যে আমাদের কাউন্সিলরদের মাঝে কোনো আলোচনা, সেটা আমরা করতে পারিনি। কর্পোরেশনের বিষয়ে যে ঠিকাদাররা কাজকাম করেছে, সেই সব কাজকামের বিরুদ্ধে বিষয়ে আমাদের কাউন্সিলর সাহেবেরা অতিপ্রতিতভাবে জড়িত নয়। কাজ শেষ হওয়ার পর দরপত্র আহ্বানকে কর্তৃপক্ষ ও ঠিকাদারের মধ্যে অদৃশ্য আতাত বলছেন সুজনের সভাপতি। এটাও খুব দুঃখজনক যে ঠিকাদাররা এই ধরনের কাজ করবেনই বা কেন, হাতে কাগজ না পেয়ে, অনুমতি পেয়ে। কাজে এখানে একটি অদৃশ্য আঁতাতেরই তো আমি গন্ধ পাবো।
রাজশাহী সিটি কর্পোরেশনের বর্তমান প্রশাসক জানান, সব অনিয়ম খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে। পরীক্ষা করে দেখতে হবে, পরীক্ষা না দেওয়ার পর তো আমি মন্তব্য করতে পারছি না, কারণ হলো আমি তো দেখিনি আসলে, কারণ আমি তো আমারও হাত দিয়েও হয় নাই। এখন যেহেতু বলেছেন আমি যাচাই করে দেখবো আর কি। আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য AHM খায়রুজ্জামান লিটন 2023 সালে তৃতীয় দফা মেয়র হিসেবে শপথ নেন। গত 5 আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানের পর থেকে আত্মগোপনে তিনি। ইতিমধ্যে তার বিরুদ্ধে 2টি হত্যা মামলা হয়েছে। কাজী শাহেদ, দেশ টিভি, রাজশাহী। হোটেল শ্রমিক থেকে ময়মনসিংহ সিটি কর্পোরেশনের কাউন্সিলর হয়ে পেছন ফিরে তাকাতে হয়নি শরীফুল ইসলাম শরীফকে। আধিপত্য বিস্তার, দখলদারিত্ব, চাঁদাবাজি সহ নানা অপকর্মের হোতা শরীফুল ইসলাম শরীফ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ইকরামুল হক টিটুর আশীর্বাদ পুষ্ট হয়ে কামিয়েছেন কোটি কোটি টাকা। রাজনীতির পালাবদল হওয়ায় তার বিরুদ্ধে মুখ খুলে বিচার চেয়েছেন ভুক্তভোগীরা। সহকর্মী ইলিয়াস আহমেদের পাঠানো তথ্যচিত্রে ফারহিয়া ইসলামের আরও একটি ডেস্ক রিপোর্ট। 2018 সালে যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আজিজুল হকের স্থাপনাবিহীন 4 শতক জমিতে নজর পড়ে ময়মনসিংহ সিটি কর্পোরেশনের 3 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শরীফুল ইসলাম শরীফের। ভুয়া দলিলে জায়গা দাবি করে পরিবারটিকে হামলা মামলায় হয়রানির মাধ্যমে হাতিয়ে নেন 25 লাখ টাকা। ওরা আর কি জোর জবরদস্তি জমিটা দখল করে, পরবর্তীতে আমরা টাকাটা 25 লক্ষ টাকা দিয়ে আর কি জমিটা আমাদের কাছে রাখা। জমি দখল, চাঁদাবাজির পাশাপাশি 2017 সালে গলগন্ডা এলাকার হাসান মিয়া ও চলতি বছরে একাডেমি রোডের মোহাম্মদ সামির হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগ উঠে শরীফের বিরুদ্ধে। শরীফের কথা না, কারা করছে যে এই তো শরীফের হুকুম দিছে। শরীফ মিয়ার কাউন্সিলরের কার্যালয়ে একটা ছেলেকে দূরে নিয়ে গেছিল, তার অনেক মারধর করছে আর কি। কাউন্সিলর শরীফ প্রভাব খাটিয়ে টাঙ্গাইল বাসস্ট্যান্ড এলাকায় খাসখাতিয়ানের জায়গায় করেছেন ব্রহ্মপুত্র টাওয়ার। তার চাঁদাবাজি ও অত্যাচারের বিরুদ্ধে মুখ খুললেই তার গ্রিন পয়েন্ট রেস্টুরেন্টের টর্চার সেলে নিয়ে করা হতো নির্যাতন। তার সন্ত্রাসী বাহিনী দ্বারা কারো কোনো কিছু হইলে ওই টর্চার সেলে নিয়ে যায়, নিয়ে গিয়া ওই জায়গা টর্চারিং করে মানুষকে। তবে তার বিরুদ্ধে উঠায় এসব অভিযোগ অস্বীকার করেন কাউন্সিলর শরীফুল ইসলাম। না, আসলে রাজনীতি করতে গেলে একটা পক্ষ থাকে। যেহেতু আমি বিগত 2 টার্মে আমি মহানগরে ছিলাম, সেই সুবাদে ধরেন মহানগর সভাপতি মেয়র মহোদয় এই সিটি কর্পোরেশনের মেয়র, সেই সুবাদে তার সঙ্গে আমার একটা সখ্যতা আছে, এটাই স্বাভাবিক। যেহেতু আমাদের এলাকার কাজকর্ম আছে, অনেক বিষয় আছে জড়িত, তো আমি তার সঙ্গে যোগাযোগ রেখে সবসময় আমার এলাকায় উন্নয়নের চেষ্টা করেছি। আসলে মূল বিষয় হলো এইগুলো যারা লিখেছে, আমি আগেও বলেছি যে আসলে এগুলা সম্পূর্ণ মিথ্যা এবং ভিত্তিহীন। ময়মনসিংহ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ও মহানগর আওয়ামী লীগের সভাপতি ইকরামুল হক টিটুর কল্যাণে বাগিয়ে নেন মহানগর আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক পদটিও। নিউজ ডেস্ক, দেশ টিভি। সাম্যর চেতনায় দীপ্ত জাতীয় কবি কাজী নজরুল ইসলামের 48তম মৃত্যুবার্ষিকী আজ। ঢাকার তৎকালীন পিজি হাসপাতালে 1383 বঙ্গাব্দের এই দিনে নিভে গিয়েছিল অনন্য প্রতিভার জীবন প্রদীপ। শৈশব থেকে কঠিন দারিদ্র্য মোকাবেলা করে বড় হয়েছেন নজরুল। 23 বছরের সাহিত্য জীবনে সৃষ্টিকর্ম বাংলা ভাষা ও সাহিত্যের অমূল্য সম্পদ। দেশের স্বাধীনতার পর 1972 সালের 24 মে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের উদ্যোগে ভারত সরকারের অনুমতি নিয়ে কবি নজরুলকে সপরিবার বাংলাদেশে আনা হয়। তাকে দেওয়া হয় জাতীয় কবির মর্যাদা। কবির মৃত্যুবার্ষিকী উপলক্ষে তার সমাধিতে শ্রদ্ধা জানানোর পাশাপাশি বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন কর্মসূচি পালন করছে। চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার কেরানীহাটে আল আরাফা ইসলামী ব্যাংক পিএলসি এর 222তম শাখা উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার চট্টগ্রাম মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ এর প্রেসিডেন্ট ও কেডিএস গ্রুপের চেয়ারম্যান আলহাজ খলিলুর রহমান প্রধান অতিথি হিসেবে শাখাটি উদ্বোধন করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক সাব্বির আহমেদ। ব্যাংকের সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ইঞ্জিনিয়ার মোহাম্মদ হাবিবুল্লাহ অনুষ্ঠানটি সঞ্চালনা করেন। প্রধান অতিথি আলহাজ খলিলুর রহমান বক্তব্যে বলেন, গ্রাহক বান্ধব সেবা প্রদানের ক্ষেত্রে আল আরাফা ইসলামী ব্যাংক একটি শীর্ষস্থানীয় ব্যাংক। এ সময় বিভিন্ন শ্রেণী পেশার বিপুল সংখ্যক গ্রাহকের সমাগম ঘটে। আরাফা ব্যাংক প্রথমত এই রিলিফের জন্য 1 কোটি টাকা ফান্ডে অনুদান দিয়েছে। এটা আপনাদের ব্যাংক, এটা আপনাদের ব্যবসা, আপনারাই করেন। এখানে যা লাভ হবে আপনাদের জন্য।
এ পর্যায়ে দেশ জনপদ সংবাদ শিরোনাম জানিয়ে দিচ্ছি আরো একবার। সাম্প্রতিক গণহত্যায় ফ্যাক্ট ফাইন্ডিংকে ইতিবাচক হিসেবে দেখছে জাতিসংঘ মিশন, সার্বিক সহায়তার আশ্বাস স্বরাষ্ট্র উপদেষ্টার। পানি বাড়ছে নোয়াখালী লক্ষ্মীপুরে, ত্রাণ পৌঁছায়নি প্রত্যন্ত এলাকায়। ফেনী ব্রাহ্মণবাড়িয়ার বন্যা পরিস্থিতির উন্নতি, মৃত্যু বেড়ে 27। বৃষ্টিপাত হলেও চলমান বন্যার প্রভাব পড়বে না, ফারাক্কা বাঁধ খুললেও পদ্মার পানি বিপদসীমার নিচে, নেই বন্যার শঙ্কা। নিজেদের প্রয়োজনে বাংলাদেশকে ডোবাচ্ছে ভারত, বন্যার্তদের সহযোগিতায় সবাইকে এগিয়ে আসার আহ্বান বিএনপির। এবং পাবনায় আওয়ামী প্রতিহিংসায় মাথা গোঁজায় ঠাঁই হারিয়েছেন প্রায় 150 পরিবার, দ্বাদশ জাতীয় নির্বাচন বর্জন করায় করুণ পরিণতি। এই ছিল এখনকার দেশ জনপদ সংবাদ। পরে বুলেটিন দেখার আমন্ত্রণ রইল। এছাড়া দেশ টিভির সর্বশেষ সব খবর পেতে ভিজিট করুন www.desh.tv। ফেসবুকে আমাদের সঙ্গে যুক্ত থাকুন দেশ টিভি অথবা দেশ টেলিভিশন পেজে। এছাড়া সর্বশেষ সব ভিডিও পেতে ইউটিউবে আমাদের হ্যান্ডেল @দেশ টেলিভিশন অথবা @দেশ টিভি নিউজ লিখে সার্চ করুন। ধন্যবাদ সবাইকে।